ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মব ভায়োলেন্স ও এআই নতুন চ্যালেঞ্জ হবে বলে সতর্ক করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচনের দিন একসাথে গণভোটের পরামর্শ দিয়েছেন তারা। মঙ্গলবার ইসির সাথে সংলাপে এসব পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ সময় সিইসি বলেন, নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা দলীয়ভাবে কাজ করলে কঠোর ব্যবস্থা নেবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। সংলাপে নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, ইসির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মব ভায়োলেন্স ও এআই। নির্বাচনের দিনই গণভোটের পরামর্শ দেন অনেকে। আলটিমেটলি এইটার থেকে বেনিফিটেড হয়তো আমরা হব না, মাইক্রো লেভেলে ভাবতে হবে। মাইক্রো অ্যাসপেক্ট যেটি আছে সেগুলো সব দেখবেন। অনেক দিন পরে এবার একটা সুন্দর ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, কারণ আপনারা দায়বদ্ধ। এই ট্রিপল-সি অসৎ প্রভাব থেকে নির্বাচনকে মুক্ত রাখা, এটাকেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সংলাপে নারী নেত্রীরা বলেন, নির্বাচনে নারী প্রতিনিধিত্ব হতাশাজনক, তাই সরাসরি ভোটের পাশাপাশি সংরক্ষিত আসনও রাখা উচিত। তৃণমূলের যে নারীটি, তার স্বর যদি জাতীয় পর্যায়ে পর্যন্ত আসতে হয়, তাহলে এই আনুপাতিক হারে প্রতিনিধিত্ব যে ব্যাপারটা, সেটা হলে সেটা আসার সম্ভাবনা বেশি হয়। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যে মব সৃষ্টি হয়, নির্বাচনের পরেও যে নানা ধরনের নারী নির্যাতন হয়, সেগুলো হয়তো নির্বাচন কমিশনের এখতিয়ারে না, কিন্তু আমার মনে হয় সেই এলাকাগুলো যদি আপনারা চিহ্নিত করে রাখেন, তাহলে সেই এলাকাগুলোতে একটু বিশেষ নজর থাকতে পারে। সরাসরি নির্বাচন আমরা অবশ্যই চাচ্ছি এবং নারীদের জন্য সংরক্ষিত আসন চাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিশেষজ্ঞদের কাছ থেকে অনিয়মের কৌশল জেনে সে অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। নারী ভোটারদের সচেতন করতে নারী নেত্রীদের সহযোগিতা চান সিইসি। কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষ বা কোনো পক্ষপাতের যদি নিয়ত থাকেও, সেটা বাস্তবে এটার কাজের মধ্যে প্রতিফলন হবে না, সেইটুকুই আমরা নিশ্চিত করবো। সেই অ্যাকশনটা আমরা নেওয়ার ব্যবস্থা করবো। কোনো পক্ষে কাজ করলে অ্যাকশন হবে, এখন তো আমার মেসেজ হলো সেটা। সিইসি বলেন, বিশেষ পরিস্থিতিতে বিশেষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। সুষ্ঠু নির্বাচন করতে রাজনীতিবিদদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন। জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতীতের খারাপ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। এতে সারা দেশ থেকে যোগ দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সদস্যরা। বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে তারেক রহমান নির্বাচনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চান। ক্ষমতায় গেলে শিক্ষক নেতাদের বিভিন্ন দাবি পূরণের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত। সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তবমুখী পদক্ষেপ কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করছি। রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না। দুটি আঞ্চলিক ও একটি বিশ্বশক্তি বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মত প্রকাশ থেকে মৃত্যু, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন বলেন, যারা দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে তাদের সবারই নিজস্ব স্বার্থ রয়েছে। বিদেশিদের স্বার্থের খেলায় মেতে না উঠে দেশের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। সালাহ উদ্দিন সতর্ক করে বলেন, যারা শক্তি প্রদর্শনের রাজনীতি করবে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে। পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা,
এবং একটি বিশ্বমূলক সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা, কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারা একইভাবে। আমরা যাতে সবাই সচেতন থাকি আমাদের এক নীতির উপরে। শাপলা প্রতীকের 7টি নমুনা সহ আবারও নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে ইমেইলে চিঠিটি পাঠান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইসির দেয়া 50টি বিকল্প প্রতীকের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আবারও শাপলা প্রতীক দেওয়ার দাবি জানানো হয়েছে চিঠিতে। সেখানে শাপলার ভিন্ন ভিন্ন 7টি নমুনা ছবি এঁকে পাঠিয়েছে এনসিপি। এসব নমুনার বাইরে শাপলার চেয়ে কিছুটা আলাদা কোনো নমুনার ব্যাপারেও আলোচনা করতেও প্রস্তুত দলটি। চিঠিতে নাহিদ ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানের চেতনার বাইরে গিয়ে নির্বাচন কমিশন গণতান্ত্রিক অগ্রযাত্রায় কতটুকু অবদান রাখতে পারবে সে বিষয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এর আগে 23 সেপ্টেম্বর ইসি জানায়, আইন মন্ত্রণালয়ের ভেটিং করা 115টি প্রতীকের তালিকায় শাপলা নেই। এদিকে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নওগাঁ জেলা শাখার সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম আরও বলেন, কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালনের মধ্য দিয়ে সেফ এক্সিট নিতে চাইছেন। যারা এই ধরনের চিন্তা করছেন তাদের মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক, বাংলাদেশের মানুষ তাদের ধরবে। এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন দেশ গড়তে যদি উপদেষ্টারা ভয় পান তাহলে তাদের প্রয়োজন নেই। এছাড়া অভ্যুত্থান পরবর্তীতে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা বা যে কোনো ভার্সন এনসিপি কখনোই মেনে নেবে না। যুগ্ম সমন্বয়কারী, তাছাড়া আমার সাথে রয়েছেন এনসিপি, আমাদের মা, আমাদের ভাইরা আছেন, আপনারা সব শাপলা এনসিপি কে দিতে পারবে না, কিন্তু কারণ তারা বলবে না। খুবই প্যাথেটিক একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এভাবে স্বেচ্ছাচারিতামূলক হয় আচরণ করছে, না হয় এটা তারা কারো চাপে পড়ে আমাদের সাথে এই বৈষম্য করছে। চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি 4.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি আরও জানায়, রাজনৈতিক অস্থিতিশীলতা সহ দেশের অর্থনীতিতে 6টি ঝুঁকি রয়েছে। তবে নির্বাচন হলে বিনিয়োগে অনিশ্চয়তা কেটে যাবে বলেও মনে করে বিশ্বব্যাংক। সাময়িক হিসেবে গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয় 3.97%, আর চূড়ান্ত হিসেবে 2023-24 অর্থবছরে যা ছিল 4.22%। বিশ্বব্যাংক বলছে, জিডিপি প্রবৃদ্ধির এই ধারা আগামী অর্থবছরেও অব্যাহত থাকতে পারে বাংলাদেশে। সংস্কার ও বিনিয়োগ কার্যক্রম জোরদার হলে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে 6.3% পৌঁছাতে পারে। তখন মূল্যস্ফীতি 5.5% নেমে আসবে এবং দারিদ্র্যের হার 19.1% নামবে। বিশ্বব্যাংক জানায়, রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসার খরচ বেশি হওয়ায় এদেশে বেসরকারি বিনিয়োগ বেশ কম। বিনিয়োগে ভাটা, কর্মসংস্থানে ঘাটতি, ঝুঁকিপূর্ণ ব্যাংক খাত, উচ্চ খেলাপি ঋণ ও দুর্বল রাজস্ব ব্যবস্থাপনা সহ অর্থনীতিতে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এই জন্য টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য সংস্কার নিশ্চিত করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিট্যান্সের প্রবৃদ্ধি ও রিজার্ভ নিয়ে সন্তোষ জানায় বিশ্বব্যাংক। কঠোর মুদ্রানীতি, প্রয়োজনীয় খাদ্যপণ্যের কম আমদানি এবং ভালো ফলনের কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভও এখন স্থিতিশীল। রপ্তানি খাতও ধারাবাহিকভাবে ভালো ফলাফল দেখিয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, দুর্বল কর সংগ্রহ, উচ্চতর ভর্তুকি এবং ঋণ পরিশোধ বেড়ে যাওয়ার কারণে বাজেট ঘাটতি বেড়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো এলপিজির দাম। অক্টোবর মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 29 টাকা কমিয়ে 1241 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে অটো গ্যাসের দামও কমানো হয়েছে। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে 1 টাকা 38 পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 56 টাকা 77 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 2 সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম।
সে সময় সেপ্টেম্বর মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 3 টাকা কমিয়ে 1270 টাকা নির্ধারণ করা হয়েছিল। ছয় বছরেও মেলেনি বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যার ন্যায় বিচার। ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে আবরারের নির্মম হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়ায় হতাশ স্বজনরা। ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ডাকসুর আয়োজনে অনুষ্ঠিত হয় চিত্র প্রদর্শনী ও আলোচনা। সার্বভৌমত্ব রক্ষা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন বক্তারা। ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করায় 2019 সালের 6 অক্টোবর রাতে নির্মমভাবে হত্যা করা হয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। শিবির কর্মী অভিযোগ দিয়ে রাতভর অত্যাচার চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। ওই ঘটনায় আরও একবার সামনে আসে ছাত্র রাজনীতির সহিংস চেহারা। দিনটি স্মরণে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেভেনের ছাত্রলীগের নেতা নেত্রীরা একটা কথা বলতো যে তোরা এদিকে আসিস, তোর পরিণতি তোর ভাইয়ের মতো হবে। আপনার খাদের মতো কেউ যেন আর এই ধরনের হত্যাকাণ্ডের শিকার যেন না হয়। আপনারা সবাই ভাই ভাই সেইভাবেই যেন আপনারা এখানে লেখাপড়া করবেন। মুক্তিযুদ্ধের পর দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে ভারতীয় আধিপত্যবাদের চিত্র তুলে ধরেন বক্তারা। সার্বভৌমত্ব রক্ষায় বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে, এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সেই ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা, আর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ কোটি আবরার লাগবে। এই আবরাররা শুধু কোনো দলের হবে না, সারা বাংলাদেশের হবে। আমাদের পশ্চিম দিকের যে সি এরিয়া সেটা ভারতকে তুলে, আর পূর্ব দিকের এটা দিয়েছি মিয়ানমারকে তুলে। আমরা এরকম একটা সংকুচিত সমুদ্র সীমা পেয়েছি, আর বলছে সমুদ্র বিজয়। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আবরারের মতো তরুণরা থাকলে বাংলাদেশের সার্বভৌমত্ব কেউ বিক্রি করতে পারবে না। আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে হলে এইটা বিশ্বাসের মধ্যে দিয়ে সার্বভৌমত্ব বজায় রাখতে হবে, আর নয়তো সার্বভৌমত্ব থাকবে না। আমাদের ছেলেমেয়েরা যে এতটা পরিবর্তিত হয়ে গেছে, তারা যে এতটা কালচারালি কনসিয়াস হয়ে গেছে, তারা যে এতটা আত্মপরিচয়ে বলিয়ান হয়ে গেছে, এটা জুলাই বিপ্লব না হলে আমি জানতাম না। জুলাই অভ্যুত্থানে তরুণরা সব ধরনের আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন বক্তারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠকে একথা জানান তিনি। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের আমির। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। মেডিকেল অক্সিজেনকে এসেনশিয়াল ড্রাগস বা অপরিহার্য ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। জানান, সব জায়গায় সঠিক মূল্যে মানসম্পন্ন অক্সিজেনের প্রাপ্যতা নিশ্চিত করা হবে। রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম অক্সিজেন সামিটে অংশ নিয়ে অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, অক্সিজেনের দাম এক এক হাসপাতালে এক এক রকম। এসেনশিয়াল ড্রাগ ঘোষণা হলে সরবরাহ নিশ্চিত ও মূল্য নিয়ন্ত্রণে আসবে। আইসিডিডিআরবি, দ্য ল্যান্সেট গ্লোবাল হেলথ, এভরি ব্রেথ কাউন্টসের আয়োজনে সামিটে বিশেষজ্ঞরা জানান, চিকিৎসা ক্ষেত্রে অক্সিজেনের চাহিদা বাড়লেও সরবরাহ কম। সামিটে জানানো হয়, দেশে বছরে 84 মিলিয়ন ঘনমিটার মেডিকেল অক্সিজেন লাগলেও প্রয়োজনের সময় প্রায় 70% মানুষ অক্সিজেন পায় না। বিতর্ক পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জ জয়ের বিশ্বাস নিয়ে পথ চলা শুরু করল বিসিবির নতুন কমিটি। প্রথম সভাতে বণ্টন করা হয়েছে কমিটিগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই কমিটি বিপিএল ও ক্রিকেট অপারেশনসের দায়িত্ব নিয়েছেন বুলবুল ও ফাহিম। সাবেক দুই ক্রিকেটার রাজ্জাক ও পাইলটও প্রতিজ্ঞাবদ্ধ দারুণ কিছু করতে। 14 মাস পর বিসিবি পেল পূর্ণ সদস্যর কমিটি। যদিও প্রথম মিটিংয়ে ছিলেন না 3 জন, 22 জনকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি। তর্ক বিতর্ক পেছনে ফেলে নতুন কমিটির যাত্রা শুরু। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কমিটিগুলো বণ্টন করা।
বিপিএলের গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন বুলবুল। আলোচিত ক্রিকেট অপারেশনসের দায়িত্ব ফাহিমের, গেম ডেভেলপমেন্টে ইশতিয়াক সাদিক, মিডিয়া সামলাবেন আমজাদ হোসেন। কোনো কমিটির দায়িত্বে নেই ফারুক আহমেদ। ক্রিকেট অপারেশন নাজমুল আবিদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি নাজমুল ইসলাম অ্যান্ড ভাইস চেয়ারম্যান হচ্ছে আমজাদ হোসেন। এটার সাথে আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিল কনস্ট্রাক্ট করা হচ্ছে। একটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, উনি হচ্ছে চেয়ারম্যান, আর মেম্বার সেক্রেটারি হচ্ছে ইফতেখার রহমান। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বিপিএল নিয়ে। হাতে সময় একেবারে কম থাকলেও সফলভাবে আয়োজনের চ্যালেঞ্জ নিচ্ছে নতুন বোর্ড। স্ট্রং থাকতে হবে এবং ম্যানেজমেন্ট, মানে একজন হঠাৎ করে ধরেন ঠিক আছে গার্মেন্টস ব্যবসা করেন, কিন্তু সে যদি ক্রিকেটের ম্যানেজমেন্ট কাউকে নিয়ে না আসে তাহলে সে টিম ওই রাজশাহীর মতো সিচুয়েশন হবে। প্রথমবার পরিচালক হয়ে রাজ্জাক দেখবেন নারী ক্রিকেট, পাইলটের দায়িত্ব এইচপি। কিন্তু যখন ডিরেক্টর যখন কেন আমি একটা আলাদা, আমি আসলে ওই জিনিস আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে এখানে কাজ করার, আমি মনে করি যে বেস্ট ট্রাই করব। আমি আশাবাদী যে এইখান থেকে কাজ করা যাবে, আগে যে দুইটা জায়গা ছিল ওই দুইটা জায়গা থেকে আরেকটু বেটার ওয়েতে কাজ করা যাবে বলে আমি আশাবাদী। সানিয়ান তানিম ও আমজাদ হোসেন পেলেন ফ্যাসিলিটিস ও মিডিয়ার দায়িত্ব। অভিজ্ঞতার সাথে দারুণ কিছু করতে চান তারা। আমাদের সকলের অবজেক্টিভ একটাই, আমাদের দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা সকলে মিলে ইনশাল্লাহ একসাথে কাজ করব। আমার ক্যারিয়ার ক্রিকেটে দেখেন তাহলে আপনারা বেশিরভাগই আমাকে মাঠে দেখেছেন, ড্রেসিং রুমে দেখেছেন, প্লেয়ারদের সাথে দেখেছেন, তাদের সাথে আমার রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে। কিন্তু এখান থেকে আসলে ক্রিকেটে সার্ভ করার ইচ্ছাটা জেগে উঠেছিল। কমিটির বাইরে থাকাদেরকেও কাজ করার সুযোগ দিতে চায় বুলবুলের নতুন বোর্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।